আজকে বিজয় দিবস, অতি গৌরবের দিন, আনন্দের দিন এবং নতুন করে নিজেদেরকে ভাবার দিন। একটু সারাংশ বলি, আমি ওই সময় ঢাকাতেই ছিলাম। আমাদের হল থেকেই আমার সামনে গিয়াসউদ্দিন সাহেবকে নিয়ে যায় মহাসিলনে, আমি হসপিটাল ছিলাম। এবং বিকেলে যখন বম্বিং শুরু হলো হলে, আমি বেরিয়ে যাই এবং মালিবাগ চৌধুরীপাড়া ওখান থেকে হেঁটে এসে রেসকোর্সের ময়দানে যখন হস্তান্তর হয় পাওয়ার, আমি বলবে তো আমার কাছে এই দিনটা আসলে অনেক কিছু মনে হয়। এবারে ফারুক ফয়সলের পরিচালনায়, আমাদের বাংলা শিক্ষক ফারুক ফয়সলের পরিচালনায় সকল ছাত্রছাত্রীদের নিয়ে আজই এই বিজয়ের দিনে এই শিরোনামে স্বাধীনতার প্রস্তুতি পর্ব, মুক্তিযুদ্ধ ও বিজয় অর্জন নিয়ে একটি আলেখ্য অনুষ্ঠান শুরু হচ্ছে আজই এই বিজয়ের দিনে। জয় জয় বাংলা, জয় বাংলা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। জয় বাংলা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। জয় বাংলা, তোমার আমার ঠিকানা। স্বায়ত্ত শাসন না স্বাধীনতা, স্বাধীনতা স্বাধীনতা, স্বায়ত্ত শাসন না স্বাধীনতা। জয় বাংলা। এরপরে আর যদি একটা গুলি চলে আর আমার লোকদের যদি হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এইবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। তোমার নেতা আমার নেতা, জয় বাংলা। Good. জয় বাংলা, দীর্ঘ মুক্তি সংগ্রামের পর এলো আমাদের বিজয়। বিজয়ের দিন, বিজয়ের প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা কমান্ডার পতাকা উত্তোলন করলেন। আমাদের স্বাধীনতার পতাকা, বাংলাদেশের পতাকা, লাল সবুজ পতাকা। সবাই পতাকাকে স্যালুট করো। সম্মান প্রদর্শন করছি আমাদের জাতীয় পতাকার প্রতি 1971-এর বিজয় দিবসে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। আমি
তোমায় ভালোবাসি। জয় বাংলা, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। জয় বাংলা। আমাদের মুক্তি খুব সংক্ষেপে আমাদের মুক্তিযুদ্ধ কীভাবে এবং কেন শুরু হলো, আমরা কবে কীভাবে আমরা শেষ করলাম, খানিকটা এরা চারজন বলবে। সকলকে বিজয়ের শুভেচ্ছা। ৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে ভোটে আমরা জয়লাভ করি, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের ক্ষমতা দিতে চায়নি। আমরা অনেক চেষ্টা করেছি আক্রোশের মীমাংসা করতে, কিন্তু পাকিস্তানি বাহিনী হঠাৎ 25শে মার্চ রাতে বাঙালিদের উপর আক্রমণ করে। বাংলাদেশের ৪৬তম বিজয় দিবসে সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। এই সাথে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রুতিবৃন্দ, পাক বাহিনীর আক্রমণে আমরা ভারতে আশ্রয় নেই। ভারত আমাদের ট্রেনিং দেয়, অস্ত্র দেয়, তারা আমাদেরকে স্বীকৃতি দেয়, তারপর আমাদের সাথে মিলিতভাবে যুদ্ধ করে, যুদ্ধ জয় লাভ করি। 16 ডিসেম্বর আমরা জয় লাভ করি। 93,000 পাক সেনা আত্মসমর্পণ করে। আমরা 30 লক্ষ মানুষ শহীদ হন, 2 লক্ষ মা বোন ইজ্জত দেন। এই সবের বিনিময়ে আমরা স্বাধীন। সকলকে বিজয়ের শুভেচ্ছা। আমাদের বাবা ভাইয়েরা যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছে, এই জন্য আমরা নতুন প্রজন্ম গর্ববোধ করি, কিন্তু আজও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হয়নি, এই জন্য আমরা দুঃখ হয়। এখনো খুনিরা ঘুরে বেড়ায়, এতে আমাদের লজ্জা হয়। আশা সুধীবৃন্দ, সকলকে বিজয়ের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলকে ধন্যবাদ। আমার নাম দীপ রয়, আমি একজন হিন্দু ধর্মের পুরোহিত। আমি মানব কল্যাণে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি মৌলানা মোহাম্মদ আব্দুল হাশিম। আমি একজন মসজিদের ইমাম। আমি মানব সমাজের জন্য কাজ করি। আমার নাম অনির্বাণ রয়, আমি একটা খ্রিস্টান পাদ্রী। আমি মানুষের জন্য কাজ করি। নমস্কার, আমার নাম অনিক বড়ুয়া, আমি একজন ভিক্ষু। আমি মানবতার সেবায় বিশ্বাসী। বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। আমাদের বিজয়ের সেই মুহূর্তগুলোকে মঞ্চে উপস্থাপন করতে। তো আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমাদের বাচ্চাদের আমরা শেখাচ্ছি, চেষ্টা করছি আপনাদের সহযোগিতায় পরবর্তীতে নিশ্চয়ই আরো অনেক ভালোভাবে আমরা এটা উপস্থাপন করতে পারবো। আচ্ছা, ফারুক ফয়সাল ভাই কিছু বলছেন। সুধী মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আসলে যা দেখছেন দেখবেন আজকে, এটিকে একটি চলমান মহড়া হিসেবে আপনারা চিন্তা করবেন, কারণ উদীচী এই প্রথমবারের মতো একেবারেই আমরা বরাবরই অনুষ্ঠানগুলি এত কাছাকাছি থাকে যে খুব প্রস্তুতি নেবার সুযোগ সময় আমাদের হয় না। তার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে কিছু করানো খুব কঠিন ব্যাপার। এবার হেমন্ত উৎসব সফলভাবে একটা করবার জন্য যে প্রস্তুতি আমাদের দরকার হয়েছে, সেটি সফলভাবে করতে গিয়ে তারপরে পরীক্ষা নিচে হয়েছে, পরীক্ষা এসে গেছিল বার্ষিক, যার ফলে এই বাচ্চারা একদম সুযোগ সময় পায়নি, আমরাও তাদেরকে সময়টা করে দিতে পারিনি। এজন্য দুঃখিত। আজকে আমরা এখানে যেটা প্রদর্শন করছি এটাই আমাদের চূড়ান্ত মহড়া আপনাদের সামনে। আগামীতে ভালো করার একটা প্রতিশ্রুতি আপনাদের সামনে আমরা ব্যক্ত করছি। পারফর্মিং আর্টসের অধ্যক্ষ জীবন বিশ্বাস সমবেত সঙ্গীত পরিবেশন করছে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা। শুরু হচ্ছে আমাদের
উদ্বোধনী সভা। Thank you.
আমরা যে এক ঝাঁক পায়রা, এটি উদীচী যুক্তরাষ্ট্রের উদ্বোধনী সঙ্গীত শুনলেন। পরিবেশনায় ছিলেন আমাদের উদীচী স্কুল অফ পারফরম্যান্সের শিক্ষার্থীগণ। পরিচালনায় জীবন বিশ্বাস, তবলায় দীপ্ত রায়। তবলায় দীপ্ত রায়, এখানে ওর ভাইয়ের নামটা বসে গেছে। প্রথমে রবীন্দ্র জীবন বিশ্বাসের রচনা ও পরিচালনায়, সঙ্গীত পরিচালনায় আমরা যে এক ঝাঁক পায়রা, পরে কবিগুরুর আমরা সবাই রাজা, এরপরে নজরুলের ও ভাই খাঁটি শোনার চেয়ে খাঁটি উদ্বোধনী সঙ্গীত শুনলেন। অংশগ্রহণে দীপ্ত রায়, দিব্য রায়, উদিতা তন্নি, সঙ্গীতা চক্রবর্তী, অমৃতা রায়, সরণিকা চক্রবর্তী, তৃষা মণ্ডল, অনিক মণ্ডল, অনির্বাণ রায়, প্রমিত মহান আচার্য, রাবিয়া বাসি সুইটি, লামিয়া তালুকদার রাত্রি, অচিন্ত রায়, আদিত্য রায়, নাভিয়ানা চৌধুরী, দুর্জয় রায়, শ্রীজয় রায়, অনুপল চৌধুরী, ইশতিয়াক সামিন, অর্জুন মল্লিক, অ্যানি দাস, সাবাদ চৌধুরী, স্নেহা দে, বাঁধন কর্মকার, অন্নপূর্ণা দত্ত, অনিন্দ্র বড়ুয়া, প্রিয়াঙ্কা সরকার, নামিরা মালেক, ঐশী সেন, নবনীতা চন্দ, সৌম্য দাস, নাসাদ হোসেন, মুহতারিফুর রহমান, মোহাম্মদ আদনান মাহির কাশ্যপ। যে নামগুলি এইমাত্র উচ্চারিত হলো, আমরা এর আগের যে মুক্তিযুদ্ধ পর্ব দেখলাম সেখানেও মুক্তিযোদ্ধা খান সেনার ভূমিকায় এরা অভিনয় করেছেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবের চরিত্রে আজকে যিনি রূপায়ণ করলেন, যিনি সেই অমর বক্তৃতাটি আপনাদের সামনে আজকে এই উত্তাপ্ত কণ্ঠে বক্তৃতা শোনালেন, তিনি আমাদের ছাত্র দুর্জয় রায়। একটি জয় করতালি আমাদের এই শিক্ষার্থীদের জন্য। নৃত্য বিভাগের পরিবেশনা, পরপর দুটি নৃত্য পরিবেশন করছে আমাদের শিক্ষার্থীরা। নৃত্য পরিচালনায় উদীচী স্কুলের নৃত্য শিক্ষিকা লাকি খান। Bye.
আমাদের সামনে নৃত্য পরিবেশন করলো আমাদের উদীচী নৃত্য বিভাগের শিক্ষার্থীরা। আমাদের এবারে পরিবেশনা তবলা লহরা, পরিচালনায় তবলা বিভাগের শিক্ষক তপন দেব। যোগ্য যেটিকে বলি আমরা, এর পেছনে যারা কাজ করেন তাদের নাম বলতে গেলে আমাকে অনেক সময় নিতে হবে, কিন্তু কয়েকটি বিষয় না বললেই নয়। সেটি হচ্ছে এই পেছনে যে কাজগুলো দেখছেন আপনারা, ব্যাকগ্রাউন্ডের কাজ আপনারা অনেকেই জানেন। এর পেছনে দুজন ব্যক্তি প্রধানত অক্লান্ত পরিশ্রম করেন। আমি বারবার বলি, প্রতি বছরই, গত 15 বছরই বলছি, আর এদের কারণে আমাদের অনেকের পক্ষেই উদীচী করা সহজ হয়েছে। তার ভেতরে প্রথমেই বলতে হবে, ওই দাঁড়িয়ে আছেন পেছনে জেবু চৌধুরী, আমরা একটা হাততালি দিই। যেভাবে এদিকে আসেন, আপনাকে দেখুক মানুষ, আপনাকে অনেকেই চেনেন না, সত্য কথা, আর নতুন অনেকে আছেন যারা চেনেন না। এর সঙ্গে এই ক্যামেরাতে আছেন যার বদৌলতে আমরা ব্যাকগ্রাউন্ড, এই দুটি ব্যক্তি আমাদের জেবু ভাবি এদিকে আসবেন, আর হচ্ছেন আমাদের তুষার একটু করে আসবেন। এটি সুন্দর সময়, প্রস্তুতি নিতে নিতে আমরা কথাগুলো বলি। এই ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে না হয়েছে আপনারা অনেকে ভাবতে পারেন আমি কিছু জানি না আসলে। আর কথাটি এ কারণে বলতে চাই, এটি বোধহয় ঠিক কাজ। সব কাজেই যদি আমাকে না জানিয়ে না হয় তাহলে সেটি তো সংগঠন হয় না। তো জেবু ভাবিকে আমি একটু কথা বলতে বলি, 30 সেকেন্ড, 1 মিনিট। আসলে আমরা যে কোনো অনুষ্ঠানের আগে যে কোনো জিনিস বাচ্চাদের বোঝাবার জন্য আমরা গল্পটা বলি, ওদের কথাটা বলি যে এরকম হয়েছে ওরকম হয়েছে। এই বাচ্চাগুলো, আমাদের ছোট বাচ্চাগুলো, এগুলো সমস্ত ওদের আঁকা। ওরা এত সুন্দর ছবিগুলো, ওরা ওই গল্প শুনে দেশের স্বপ্ন, ওরা তো জন্মায়নি তখন, এই গল্প শুনে ওদের এত সুন্দর ছবি আঁকা। আমি নিজেই একদম অদ্ভুতভাবে প্লিজড হয়ে গেছি যে বাচ্চাদের কাজকর্ম দেখে। ওরা সত্যিই ভালো লেগেছে। আপনারা যখন অনুষ্ঠানটি শেষ হবে তখন আপনারা কাছে গিয়ে দেখে যে ওরা কীরকম আইডিয়া ওদের, ওরা এত সুন্দর লেগেছে যে আমি সত্যি প্লিজড। তো এবার তুষার দা কিছু না, আমি তো আমার নিজের জন্য করছি না, সব বাচ্চাদের জন্য করতেছি। আমি এত বছর করতেছি, আমি রাত্রে কাজ করে এসে আমি সকালে ঘুমাই না। এখন আমি আজকে রাত্রে ঘুমাবো, পর্যন্ত ঘুমাচ্ছি শুধু বাচ্চাদের জন্য। ধন্যবাদ দুজনকে। আপনারা শুনলেন আসলে তুষারদা এবং জেবু ভাবি সেই দীর্ঘ বছর একই এভাবে কাজ করছেন। আর যে কথাটি জেবু ভাবি বললেন, জেবু চৌধুরী, এই পাশে যে 3টি লাইন দেখছেন সব বাচ্চাদের আঁকা, এবং উপরে দেখছেন এই বাচ্চারা কিন্তু ছবিগুলো এঁকেছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের জন্য। আমি এই অনুষ্ঠানের পরে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে আপনারা এদেরকে একটু সাহস যোগাবেন, এদেরকে একটু প্রেরণা দেবেন। এখানে এসে যদি ছবিগুলো দেখেন তাহলে খুব এদের জন্য ভালো, এই রিকোয়েস্ট আমার। আর সঙ্গে বলে নেই, আগামী বছর, আজকের পরে আগামী বছর 2018-তে আমাদের স্কুল খুলবে জানুয়ারি মাসের 7 তারিখে আমরা আবার ফিরে আসব। আজকের পরে আগামী 2 রোববার আমরা বন্ধ, স্কুলটি বন্ধ, মনে রাখবেন। যারা আজকে না আসছেন, আমি কয়েকটা ফ্যামিলি, 2-3টা ফ্যামিলি আমি দেখছি না, তাদেরকে আপনারা যারা চেনেন তাদেরকে বলবেন, আমরাও বলবো ফোন করে। 2জন বিশেষ ব্যক্তিকে আমরা পুরস্কৃত করব এবং সম্মানিত করব। একজন হচ্ছেন আমাদের লেখক এবং ঔপন্যাসিক ফেরদৌস সাজিদিন। এবছর হবে কবি শহীদ কাদরী স্মৃতি পুরস্কারের 2য় বছর। এবছর এই পুরস্কারটি আমরা দিচ্ছি লেখক ঔপন্যাসিক ফেরদৌস সাজিদিনকে। এবং এরপরে আমরা সম্মাননা 2017 এটি আমরা
জানাবো আমাদের প্রিয় ভাজন উদীচীর দীর্ঘদিনের উপদেষ্টা এবং শুভানুধ্যায়ী, এই উত্তর আমেরিকাতে যাকে আপনারা এক নামে চেনেন, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদকে। এই দুজন ব্যক্তি আমাদের মাঝে এসে পৌঁছবেন। এছাড়া সারাদিন ব্যাপী আমাদের বাচ্চাদের অনুষ্ঠানে এরা গান করবে এরপরে, আর আমরা যারা বড়রা আছি তারাও গান করবো এখানে। আমার উদীচী শিল্পী গোষ্ঠী এবং সুব্রত বিশ্বাসের। নমস্কার, আমার নাম শ্রী জয়মান। নমস্কার, আমার নাম প্রতীক মোদক। নমস্কার, আমার নাম অশোক ধর। নমস্কার, আমার নাম অনিক মোদক। নমস্কার, আমার নাম দীপ্ত রায়। নমস্কার, আমার নাম মনিবান রয়। Today we are going to respect for the audience. Then we are going to today I'm going to play bass cards for Ding Dong. Today I'm playing Kaida for Ding Dong. Today I'll be playing a Kaida for Ding Dong as well. I'll be playing Love. And then you're নমস্কার, আমি আসলে এখানে আমরা বাচ্চাদের নিয়ে মনে করেন বন্ধু নিজের সন্তান আমরা এইভাবেই ক্লাস করাই বা শিখাই। তো এখানে আমরা আজকে যেহেতু বিজয় দিবস, তো এর জন্য আমি হঠাৎ করে একটা ভাবলাম যে ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। আসলে এই গানটার সাথে আমারও লাইফের অনেক কিছু জড়িয়ে আছে, যেটা আমি তবলাতে কি করে আসলাম। আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় আমি যখন প্রায় 4 বছর বয়স, তো তখন আমাদের এখানে ওই গ্রামের মধ্যে কম্পিটিশন হয় গানের, তবলার, এগুলো। তো আমি তখন তবলা ধরি, তখন আমি গানে এখানে পার্টিসিপেট করেছিলাম এই গানটি দিয়ে। তো আমি আজকে ওদের দেখে আমার মনে হলো আমার ওই 4 বছর বয়সের জীবনটা। তো আমি এর জন্য দেশকে খুব শ্রদ্ধা করি, তো মনে প্রাণে, এটা তো সবাই জানো, এখান থেকে বিদেশ থেকে আমরা খুব ভালোবাসি। তো আমি এটার মুখটা 2টা লাইন গেয়ে আমি আমাদের তবলা চলে শুরু করব। নমস্কার সবাইকে। খাঁটি আমার দেশের মাটি, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, পিয়েরি দুধের বাটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি।
1971 সালের বিজয়ের মাত্র দুদিন আগে রাজাকার জামাত শিবিরের বুদ্ধিজীবী হত্যার নীল নকশার বলি হয়েছিলেন অসংখ্য বুদ্ধিজীবী। দেশকে মেধাশূন্য করার এই ঘৃণ্য হত্যাযজ্ঞে নিহত সব শহীদ বুদ্ধিজীবীকে আমরা স্মরণ করি 14ই ডিসেম্বর। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীনতা এবং বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব সুব্রত বিশ্বাস। আসেন সুব্রত বিশ্বাস। বিজয় দিবসের শুভেচ্ছা। আমি একজন মুক্তিযোদ্ধা। আজকের দিনটি আজকে 17 তারিখ। আজকে থেকে পেছনে বিশেষ করে অনেক সমস্ত 9টা মাস হিসাব করলে তো বটেই, বিগত নভেম্বরের 1 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত আমার যে ঘটনাগুলো সেটাই যদি বলি, অনেক সেই ঘটনার সাথে দুঃখ, বেদনা, কান্না অনেক কিছু আমাকে কাঁদায়, আপনাদের তো কাঁদায়। এই দিবসটি আপনার আমার দুঃখের, বেদনার এবং সুখেরও বটে, আনন্দেরও বটে। আনন্দের এই কারণে আমরা একটা পতাকা পেয়েছি, আমরা একটা দেশ পেয়েছি। তার চেয়ে বড় কথা, আপনারা এখানে যারা বসে আছেন, এই দেশটি না হলে, এই 30 লক্ষ শহীদ না হলে, 2 লক্ষ মা বোন ইজ্জত না দিলে আপনাদেরকে চেহারা এখানে কেউ দেখতো না, আপনারা এখানে আসতে পারতেন না, আমিও আসতে পারতাম। এটাই বাস্তবতা। সেই জিনিসটা মাথায় রেখে আপনাদের সবাইকে, আমরা সবাই মিলে আজকের দিনটা অন্তত কৃতজ্ঞতার সাথে উদযাপন করব, স্মরণ করব আমাদের শহীদ বুদ্ধিজীবী, শহীদ মুক্তিযোদ্ধা, মা বোন যারা ইজ্জত দিচ্ছে সবার জন্য। আজকে যেহেতু এটা বিজয়ের দিন, আজকে এটা স্মৃতিতর্পণের দিন, পর্যালোচনা করার দিন। আমরা কি চেয়েছিলাম, কি পেয়েছি, কি পাইনি, আমরা যা পেয়েছিলাম সেগুলো আমরা রক্ষা করতে পেরেছি কিনা, সেটা একটি হিসাব নিকাশেরও দিন আজকে। তো সেই জন্য আমি আজকে এখানে আমি 2জন বিজ্ঞ ব্যক্তিকে ডাকবো। আমরা খানিকটা আমরা পর্যালোচনা করব, বিশ্লেষণ করব সেই বিষয় নিয়ে। আমি আজকের এই অনুষ্ঠানে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রগতিশীল ব্যক্তিত্ব, এক সময় প্রগতিশীল রাজনীতি করতেন, ছাত্র জীবন থেকে এখানে পত্রিকার সাথে সম্পর্কিত দেশেও ছিলেন, ঠিকানার সম্পাদক জনাব ফজলুর রহমানকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি আরেক বিশেষ ব্যক্তিত্ব, যিনি চিন্তা এবং মেধায় এই দেশের প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত এবং সেই চেতনাকে তিনি ধারণ করে সমাজে প্রতিষ্ঠা দেওয়ার জন্য নানাভাবে নানা কিছু করেছেন এবং তার শৈলী দিয়ে তিনি চিত্র প্রযোজক হিসাবে অনেক অবদান রেখেছেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব কবির আনোয়ারকে। প্রথমে যাব ফজলুলের কাছে। আমি 2জনকে একটু বিষয়বস্তু একটু ভাগ করে আলাদা করে দিতে চাই তাদের আলোচনার সুবিধার জন্য। আমি ফজলুলের কাছে যে জিনিসটা আমি বলার জন্য অনুরোধ করবো সেটা হলো যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা আমাদের পাকিস্তান যেমন আমাদের শত্রুপক্ষ ছিল, আমাদের দেশীয় একটা গ্রুপ আমাদের বিরোধিতা করেছিল, আপনারা সবাই জানেন, সেটা জামাত শিবির। আমাদের প্রত্যাশা ছিল, সবার প্রত্যাশা ছিল স্বাধীনতার পরে এদের বিচার হবে, এরা সমাজ থেকে বিচ্যুত হবে, যে কোনো কারণে হোক। 75-এর পরে আরো বিচার শুরু হলেও 75 পরে তারা আবার আমাদের যে কোনোভাবে সমাজে প্রতিষ্ঠা পায়। কিছু এর পরবর্তীতে কিছু
শীর্ষ তাদের নেতাদের বিচার এবং শাস্তি হয়েছে, এটাও ঠিক। তারপরেও তাদেরকে আজ পর্যন্ত আমরা নিষিদ্ধ করতে পারিনি, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে পারিনি। আমাদের আশপাশে তারা এখনো ঘুরে বেড়ায়। এবারে বুদ্ধিজীবী বসে আবারও সমাজে আপনার আমার পক্ষ থেকে দাবি উঠেছে যে তাদেরকে নিষিদ্ধ করার। তো আজকে কেন এই অবস্থা এবং কেন সমাজে তারা এখনো ঘুরে বেড়ায়, কেন সেটা হয় না, এটা একটা আরেকটা জিনিস ওনাকে বলবো, উনি একজন সাংবাদিক হিসাবে, যে আমরা স্বাধীনতার আগে বিভিন্ন সময় এমনকি স্বাধীনতার পরেও দেখেছি সাংবাদিকরা এদেশের রাজনীতি এবং সাথে জড়িত রাজনীতিবিদরা যেমন সম্পর্ক রাখতেন, সাংবাদিকরাও রাখতেন। যেমন মহিদুল হাসান, আপনার তারপরে জহিরুল সোহান, মানে বিভিন্ন সাংবাদিক আছেন, তারা সমাজের রাজনীতিবিদদের সাথে সম্পর্ক রেখে এই দেশের রাজনীতিতে সমাজনীতিতে অবদান রেখেছেন। আজকে আমরা দেখি যে মানে বুদ্ধিজীবীরা সাংবাদিকরা আজকে যেন সমাজের অন্য বস্তু হয়ে গেছেন। আমি এই ব্যাপারে ফজলু ভাইকে কিছু বলার জন্য, তার মতামত এবং বিশ্লেষণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থাপক, সহ আলোচক, আমি শুরুতে সবাইকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করছি ৭১-এ যারা আমাদের মহান স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছিলেন, সেই ৩০ লক্ষ শহীদকে, ২ লক্ষ মা বোনকে, যারা তাদের সম্ভ্রম হারিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে শানিত করেছিল। ঠিক মুক্তিযুদ্ধের কথা যখন ওঠে তখন আমি জানি না অন্যের কি হয়, আমি একটু দ্বিধায় পড়ি যে কোত্থেকে শুরুটা করব। আমি মফস্বলের ছেলে। ৭ মার্চে আমি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বঙ্গবন্ধুর এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম সকর্ণে শুনতে পারিনি। শুনেছিলাম ৮ মার্চ, কারণ ৭ মার্চ সরাসরি রেডিও টেলিভিশন থেকে প্রচার বন্ধ করে দিয়েছিল পাকিস্তানি জনতা। আর আজকে এই মঞ্চে দাঁড়িয়ে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই উচ্চারণটি আমি শুনলাম ছোট্টমণি দুর্জয় রায়ের কণ্ঠে। আমার খুব ভালো লাগলো। আমার ভেতর অন্যরকম একটি আবেগ এবং অনুভূতির সৃষ্টি হলো, এবং নতুন করে যেন ভরসা পাওয়ার একটি জায়গা তৈরি হলো যে না, দুর্জয়রাও দুর্জয় বেগে আমাদের ভবিষ্যৎ নির্মাণে, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসছে। উদীচীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই সব শিশুদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলবার যে প্রয়াস নিয়েছে তার জন্য। আজকে আমরা
অনেক সময়ই আশাহত হই যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে ভবিষ্যতের আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা। চারিদিকে এত হতাশা, এত অন্ধকার যে ওইটি বেশিরভাগ মানুষ এখন দেখে। কিন্তু আমি বিশ্বাস করি আজকে উদীচীর এই আয়োজন যদি প্রথম থেকে আমরা যারা দেখেছি তারা অন্তত কিছুটা হলেও আশ্বস্ত হব যে না, আমাদের ভবিষ্যৎ অতটা অন্ধকার নয়। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, স্বাধীনতা অর্জন করেছি। মানুষ স্বাধীনতার জন্য লড়াই করে, জীবন দেয়, শুধুই একটি পতাকার জন্যে, শুধুই একটি মানচিত্রের জন্যে, শুধুই একটি জাতীয় সঙ্গীতের জন্যে নয়। স্বাধীনতার লড়াইয়ের মধ্য দিয়ে তাদের কিছু স্বপ্ন থাকে, স্বপ্ন তৈরিও হয়, যেটা স্বাধীনতার পরে সেটা পূর্ণ হবে বলে মানুষ আশা রাখে। আমার মনে হয় সেই আশা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। এখনো মানুষের মধ্যে হতাশা আছে, এখনো মানুষের মধ্যে ক্ষোভ আছে, সেই আশা পূরণ না হওয়ার। বিশেষত আমরা যে চারটি স্তম্ভ বা আদর্শ সামনে, জাতির সামনে উপস্থাপন করেছিলাম এবং আমাদের এগিয়ে চলার ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলাম, সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ, সেগুলো থেকেও আমরা অনেক দূরে সরে এসেছি। শুধু দূরে সরে আসিনি, কয়েকটিকে তো বিসর্জন দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে কেন? আমরা এই কথা ঠিক, আমরা অনেকেই বলে থাকি ৭৫-এর যে বর্বর হত্যাকাণ্ড ঘটে গেল, জাতির জনককে সপরিবারে হত্যা করা হলো, তারপর থেকেই আমাদের এই বিপর্যয় শুরু হয়েছে। কথা সত্য, কিন্তু ওটুকুই কি সব? ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অবশ্যই আমাদের যারা মুক্তিযুদ্ধের শত্রু ছিল, স্বাধীনতার শত্রু ছিল, তারা নিজেদেরকে প্রকাশ করবার এবং বাংলার মাটির রসে নিজেদের শক্তি সঞ্চয় করবার সুযোগ করে নিতে পেরেছিল। তা সত্ত্বেও আমরা মনে হয় নিজেরা অনেকটা দুর্বলতা প্রদর্শন করেছি, যে দুর্বলতার সুযোগ দিয়ে তারা বেড়ে উঠেছে। বিশেষ করে যখন থেকে আমি অনেক কথা ছেড়ে দিয়ে কথা বলছি, এই কারণে যে আমাকে বিশেষ একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করছি। যেমন মানুষ যখন প্রাপ্তি প্রত্যাশায় উন্মুখ হয়ে ওঠে, তখন যার কাছে প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে তার কাছে আমরা অনেকটা নতজানু হই, তার কাছে অনেকটা আত্মমর্যাদা খুইয়ে বসি।
ওই রকমই ভোটের হিসেব নিকেশ যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আমাদের মধ্যে একটি দুর্বলতা জন্ম নিয়েছে, একটি বিশেষ রাজনীতিকে একটু ছাড় দেওয়ার জন্য। এই যে ছাড় দেবার মানসিকতা, যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, তাদের সেই সুযোগটা আমাদের মুক্তিযুদ্ধের শত্রুপক্ষ বেশ ভালো মতোই গ্রহণ করেছে এবং আজও সেই দুর্বলতা আমরা দেখিয়ে যাচ্ছি, যে কারণে আমরা মুখে যতই স্বাধীনতা বিরোধী শক্তি বিনাশ কামনা করি, আমরা তাদেরকে যত দাবি জানাই সেই রাজনীতিকে নিষিদ্ধ করা হোক, কিন্তু কোনো এক রহস্যময় কারণে, রহস্যময় কারণ আর কিছু না, ভোটের হিসেব নিকেশ, ক্ষমতার হিসেব নিকেশ আমরা ছাড় দিই। নিষিদ্ধ করতে বলার পরেও আমরা সেই কাজটি সমাপ্ত করতে পারছি না। আমরা সবসময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, মুক্তিযুদ্ধের অনেক কথা বলি। আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা, তার যে 7 মার্চের ভাষণ ইউনিসেফ কর্তৃক যা স্বীকৃতি লাভ করলো, সেই স্বীকৃতিটুকু নিয়ে আমরা কোটি কোটি টাকা খরচ করে সারা দেশময় সেটিকে নিয়ে আমরা উদযাপন করলাম। কিন্তু আমরা একটিবারও কি বলছি যে এই ভাষণটিকে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করা হোক, আমাদের প্রাথমিক পর্যায় থেকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হোক? আমরা একটিবারও বলছি না। আমাদের পাঠ্যসূচিতে কি মুক্তিযুদ্ধের কোনো কথা আছে? মুক্তিযুদ্ধের যে সমস্ত নায়ক তাদের জীবনী আছে? নাই। সুতরাং আমরা তাদেরকে যদি প্রাথমিক পর্যায় থেকে আমাদের এই দুর্জয় রায়দের যদি আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে না পারি শিক্ষার মাধ্যমে, তাহলে শুধু মুখের কথায় কাজ হবে না। মুখের কথায় আমাদের শত্রুপক্ষের রাজনীতি নিষিদ্ধ হবে না। কাজে এবং কথায় আমাদের সমন্বয় থাকতে হবে। আমাদের মুখের কথাকে বুকে স্থান দিতে হবে, হৃদয়ে স্থান দিতে হবে। আমরা যতদিন পর্যন্ত মুখের কথাকে বুকে স্থান দিতে না পারবো, হৃদয় স্থান দিতে না পারবো এবং সেই মোতাবেক আমরা কাজ না করতে পারবো, ততদিন পর্যন্ত এই সাম্প্রদায়িক রাজনীতি, এই যে দুর্বৃত্তায়নের রাজনীতি, এই যে সন্ত্রাসের রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি কখনোই আমরা বাংলাদেশ থেকে দূর করবার প্রত্যাশা করতে পারি না। সুতরাং আসুন আমরা মুখে এবং বুকে এক নিয়তে কাজ করি, এক প্রতিজ্ঞা নিয়ে কাজ করি এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা কিন্তু এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ব্রিটিশ আমল থেকেই কাজ করে যাচ্ছি, আন্দোলন করে যাচ্ছি। সুতরাং আজও সেই আন্দোলন শেষ হয়নি, কিন্তু শেষ করতে হবে আমাদের অস্তিত্বের খাতিরে, স্বাধীনতার খাতিরে, মুক্তিযুদ্ধের চেতনার খাতিরে। সবাইকে ধন্যবাদ, উদিতজিকে ধন্যবাদ আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। কবি ভাইকে বলবো যে বিষয়টি সেটি হলো যে আপনারা সবাই জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের আগ মুহূর্তে 14 তারিখ আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।
14 তারিখ হলো, এর আগের থেকে হত্যাকাণ্ড শুরু হয়। কেন সেই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো? তারা কি অন্যায় করেছিল? তারা ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, অধ্যাপক ছিল, তারা তো যুদ্ধের তারা তো কোনো অন্যায় করে নাই। সে অন্যায়টার কারণটা কি? তাদেরকে কেন হত্যা করা হবে? তো সেই জায়গাটি এবং তাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের কি ভূমিকা, দেশের রাজনীতির ক্ষেত্রে তাদের কি ভূমিকা, শিক্ষা এবং সংস্কৃতি সমাজের প্রতি কি ভূমিকা, সেই ভূমিকায় সেই কারণগুলোই কি তাদের হত্যাকাণ্ডের মূল কারণ? আমি এই ব্যাপারে কবির ভাইকে কিছু বলার জন্য। প্রথমেই যখন শিশুদের মুখে গানগুলি শুনেছি, আজ আমাদের যারা মুরব্বী, অন্তত রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, এরা কিন্তু এগুলি চর্চা করে না, উদীচী চর্চা করে। তার কারণ উদীচীর সৃষ্টি দুই মহামানবের হাতে, সত্যেন সেন এবং রণেশ দাশগুপ্ত। আমাদের সৌভাগ্য হয়েছে তাদের সাহচর্যে এসে সমাজ সচেতন হওয়ার জন্য লক্ষ লক্ষ বাংলাদেশের তরুণ নারী পুরুষ আমাদের নিমজ্জন ঘটিয়েছিল এই রণেশ দাশগুপ্ত আর শ্রী সত্যেন সেনের চিন্তা চেতনায়। তাদের কথাবার্তা আমরা শুনতাম, সেটা চর্চা করতাম, মনন করতাম এবং তার পরবর্তীতে কেউ লেখায়, কেউ গানে, কেউ প্রবন্ধে, গল্পে আমরা এগুলি চর্চা করছি। শুধু তাই না, আমাদের যে রাজনীতি তখন ছিল, যে শোষণ আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল পাকিস্তান এবং তাদের সেনাবাহিনী, সেই প্রতিবাদের রাজনীতিতে তার প্রভাব আমরা ফেলতে পেরেছি। শুধু এই দুইজনই না, সঙ্গে ছিল তখন বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দ, ছিলেন বঙ্গবন্ধুর মতো মহান নেতা, ভাসানীর মতো নেতা, ছিলেন মানি সিংহ, ছিলেন খোকা রায়, কত নাম। আজকে কি আপনি এর একজন রাজনৈতিক নেতার সমতুল্য কোন রাজনৈতিক নেতার নাম করতে পারবেন? এটা কি সম্ভব? আমরা আজকে মনে করতে পারি এদের কারণে আমরা সেদিন যে সংবিধান পেয়েছিলাম, বঙ্গবন্ধু এদেরকে নিয়ে যে সংবিধান রচনা করেছিলেন, আমরা যে ঐক্য করেছিলাম 9 মাসে, সেই ঐক্য, জাতীয় ঐক্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা সব এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলাম। আমরা হয়েছিলাম মানুষ, আমরা হয়েছিলাম বাঙালি এবং একটা প্রগতিবাদী বাঙালি। আমাদের সংবিধান দেখবেন, আমাদের সেই 9 মাসের যদি ইতিহাস আপনারা পর্যালোচনা করেন, তখনকার গল্প যদি মুরব্বীদের কাছ থেকে শুনবেন, আমরা যুদ্ধের সময় কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এই চিন্তা আমাদের মাথায় ছিল না। কে কার বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি পাকিস্তান সেনার সাথে যুদ্ধ বিগ্রহ করার জন্য। একজন মুক্তিযোদ্ধা তখন যদি দেশের মধ্যে প্রবেশ করত, মানুষ দেখার জন্য, তাকে সাহায্য করার জন্য, তাকে আহার যোগানোর জন্য, তাকে পথ দেখানোর জন্য, নির্বিশেষে কেউ এই চিন্তা করেনি যে ইনি হিন্দু ইনি মুসলিম। আপনি আজকের প্রেক্ষাপটে ফেলে দেখেন,
আজ ওই মানুষগুলি, আজকে সেই বাঙালি চেতনা, আজকে সেই নেতৃবৃন্দ কিছুই নেই। বরং আমরা হয়ে উঠেছি সব ধর্মান্ধ। আমরা হয়ে উঠেছি মুসলিম, আমরা হয়ে উঠেছি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। আর আমাদের একটি উগ্র অংশ বিদেশি মদত এবং স্বাধীনতার পরাজিত শত্রু, তাদের মদদে, তাদের সাংগঠনিক তৎপরতায় তারা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ গণতন্ত্রের চর্চা করেন না, তারা চর্চা করেন কি কৌশলে তারা ক্ষমতা দখল করবেন। আরেক দল চর্চা করে কিভাবে যারা সরকারে আছে তাদেরকে টেনে নেওয়া হবে, না পারলে অগ্নিসংযোগ, বোমা, এইগুলি। আমাদের শহীদ বুদ্ধিজীবীরা কি এই চিন্তা করেছিলেন? তারা কি চেয়েছিলেন এমনি একটি দেশ? আমি তখন ইউনিভার্সিটির ছাত্র, আমি দেখেছি জহুর হোসেন চৌধুরী সংবাদের তখন সম্পাদক এবং মানিক মিয়ার মধ্যে বন্ধুত্ব ইত্তেফাকের সঙ্গে। তার কারণ আমরা প্রায় প্রেস ক্লাবে যেতাম, আমার বড় ভাইরা, আমার মামা, আমার মামি, এরা সব সাংবাদিক ছিলেন। আমি দেখেছি যে রাজনৈতিক ভিন্নতা ছিল সিরাজউদ্দিন হোসেন আর শহীদুল্লাহ কায়সারের মধ্যে। একজন সংবাদে চাকরি করেন আর একজন ইত্তেফাকে। অথচ কি জাতীয় সমস্যায় এরা একত্র হয়ে যেতেন, চিন্তা করতেন কি করে দেশ বাঁচাব, এবং সেগুলি নিউজ আকারে, সংবাদ আকারে প্রকাশিত হতো। মানুষ দেখত, বাঙালিরা দেখত কিভাবে একত্র হয়ে শোষণের বিরুদ্ধে লড়াই করেছে। আজকে দেশ নিমজ্জিত দুর্নীতি, টাকা লুটপাট, যত রকমের অস্ত্র এবং দলাদলির মধ্যে। আজকে কি আমরা কল্পনা করতে পারি এই রাজনৈতিক নেতৃবৃন্দ দিয়ে, আদর্শহীন রাজনীতি দিয়ে আমরা সেইভাবে গোটা জাতি একত্র হতে পারব? আমাদের পক্ষে কি সম্ভব হিন্দু আর মুসলিম ভাই ভাই হিসাবে বসবাস করা? এর জন্য দায়ী কারা? শুধু তরুণ সমাজকে দায়ী করলে হবে না। তরুণ সমাজের মধ্যে কই সেই ব্যক্তিত্ব, কই সেই জাতীয় চরিত্র যাকে তারা অনুসরণ করবে? কোথায় সেই আদর্শ রাজনীতির মধ্যে যা তরুণরা অনুসরণ করবে? বঙ্গবন্ধু যে কোনো পরিস্থিতিতে আবুল ফজলকে উনি নিয়ে আসতেন চিটাগাং থেকে, তার ছেলেকে পাঠিয়ে দিতেন। তিনি নুরুল ইসলাম সাহেব কত বড় চিকিৎসক, তার সাথে পরামর্শ করতেন। তিনি কার সাথে না পরামর্শ করতেন? তিনি যে ফজলু ভাই একটু আগে বলল 7ই মার্চের ভাষণ, তিনি তার ভাষণ দিয়েছেন, কিন্তু প্রত্যেকের বক্তব্য শুনেছেন। তার স্ত্রী মাঝে মাঝে বিচলিত হয়ে যেত যে এই সব লোকের বক্তব্য নিয়ে যদি আমার এই ত্যাগী স্বামী বক্তব্য রাখেন তাহলে কি হবে? একদিকে পাকিস্তান সৈন্যবাহিনী তারা বঙ্গবন্ধুকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, এইখানে যদি তুমি কিছু করো তাহলে রক্ত গঙ্গা বইয়ে যাবে। অন্যদিকে ছাত্র নেতাদের প্রচন্ড প্রেসার, সরাসরি স্বাধীনতা ডিক্লেয়ার করতে হবে। তিনি ধৈর্য ধরে প্রতিদিন শুনেছেন। প্রতিদিন সম্পাদকরা
আমি তখন যুবক, আমি দেখেছি দেশের 7-7টি পত্রিকার সম্পাদক একাত্রিত হয়ে তারা চিন্তা করেছে কালকের দিনের কভারেজ বা সংবাদপত্রের হেডলাইন কি হবে। আজকে সম্ভব? আজকে দুটি সংবাদপত্রকে বলতে পারেন যে তারা একত্রিত হয়ে একই সিদ্ধান্তে অটল হয়ে সংবাদ পরিবেশন করবে। দুটি দল আমাদের রাজনীতিকে কলুষিত করে দিয়েছে। এই কি আমাদের বুদ্ধিজীবীরা চেয়েছিল? সবাই ভেবেছিল 9 মাসের যুদ্ধ, এত ত্যাগ, এত রক্ত, এত নারী নির্যাতন, এরপরে দেশে সুখের বন্যা হয়ে যাবে, আমরা দেশ করব। যে ঐক্য তখন মানুষ দেখেছে ঘরে ঘরে, মানুষে মানুষে, সে কি ভোলা যায়? আর একবার কি সেই ঐক্য আমরা ফিরিয়ে আনতে পারবো? আর একবার কি আমাদের দেশে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে মানুষে মানুষে সেই ঐক্য করা সম্ভব? কে সে ঐক্যের ডাক দেবে? কারা শুনবে এইসব নেতৃবৃন্দের কথা? যারা ব্যাংক লুটের সাথে জড়িয়ে যায়, যাদেরকে ব্যাংক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তারা ব্যাংকের টাকা লুট করে বিদেশে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, সন্তানের তথাকথিত শিক্ষার জন্য লুট করে বিদেশে বাড়ি কেনে। কল্পনা করা যায় জনগণের টাকা ব্যক্তি স্বার্থে লুট হয়। এই তো দেশের অবস্থা। এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কিসের উন্নয়ন? ইট কাঠ মাঠ, তারপরে দালান বিল্ডিং ব্রিজ। নৈতিকতা কোথায়? দেশের মানুষের মধ্যে কি কোনো নৈতিকতা আছে? তাদের কি কোনো মূল্যবোধ আছে? স্বাধীনতা চেতনার নাম গন্ধ আছে? কেবল স্লোগান। যে বঙ্গবন্ধু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, আওয়ামী লীগকে এত বড় করেছে, অন্যতম প্রতিষ্ঠাতা তিনি, সেই বঙ্গবন্ধুর চিন্তা চেতনা সংবিধানের কোথাও আছে? সংবিধানকে কেটে চুরে যার যেমন ইচ্ছা যে সরকার এসেছে তাই করেছে। এই হৃদয়দের কাছে আমরা কি আশা করতে পারি? তারপর আছে, আমরা দেখেছি জাগরণ মঞ্চে কিভাবে দেশের লোক ঝাঁপিয়ে পড়েছিল কতগুলি তরুণের ডাকে। আমি বিশ্বাস করি, আমি অন্তর থেকে বিশ্বাস করি, এদেশের মানুষ তেমনি এক জাগরণের ডাক দিবে। আমরা আমাদের সমাজ পরিবর্তন করে দেব। এবার আর এই ধরনের নেতার কোনো বক্তব্য আমরা শুনব না। শুনবে আমাদের যুব সমাজ। তোমাদেরকে দেখেছে, আপনারাও, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সচেতন অংশ সমাজে অনুগ্রহ করে আপনাদের সন্তানকে সাম্প্রদায়িক কোনো হিন্দু মুসলমান ভেদের কথা বলবেন না। দেখেন আজকে হিন্দুদের কিভাবে নিগৃহীত হতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে। আপনাদের সন্তানদের, এই যে ছোট ছোট সন্তানদের শিখাবে অন্যায়ের মতামতকে কিভাবে ধৈর্য ধরে শুনতে হয়, তাকে সম্মান করতে হয়। মতভিন্নতা থাকবে, এক শিশুর সাথে আর এক শিশু, এক মানুষের সাথে আর এক মানুষের মতভিন্নতা থাকবে, সেটাই তো গণতন্ত্র। একমাত্র সেই জায়গাটি আছে। আসুন যুব সমাজকে, এই শিশুদেরকে আমরা সেইভাবে গড়ে তুলি। আপনাদেরকে ধন্যবাদ। কি পাইনি এবং পরবর্তীতে আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলো আমরা রক্ষা করতে পেরেছি কিনা, দুইজন আলোচকের কাছ থেকে কিছু সামান্য হলেও, সময় কম থাকলেও কিছু বিশ্লেষণ আমরা পেয়েছি। আমি শেষ বক্তব্য যে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই কথা নিয়ে আজকে বিজয় দিবসে বলতে চাই
যে আমি আজকে যে বাংলাদেশ দেখছি, আজকে যে রাজনীতি দেখছি, আজকে যে শিক্ষা ব্যবস্থা দেখছি, আজকে যে সমাজ দেখছি, আমি সেজন্য শুধু আমি না, আমার মতো যারা মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তারা সেটা চায়নি। তারা চায়নি যে আজকে আমার রাজনীতি যে দল স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে তাদের সাথে সেই আমার খুনি জামাতের সম্পর্ক হবে, হেফাজতের সম্পর্ক হবে। আমি সেটাকে ঘৃণা করি। আমি যে শিক্ষা ব্যবস্থা চেয়েছিলাম, একমুখী শিক্ষা ব্যবস্থা, আজকে কোথায় সেই শিক্ষা ব্যবস্থা? আজকে সমাজে বলা হয় যে জিডিপি 25%, 9%, 11% হয়েছে। উন্নত তো সৌদি আরব হয়েছে। সৌদি আরবের উন্নত কি সেই উন্নত? আজকে আমার শিক্ষা ব্যবস্থা কোথায়? আজকে গ্রামে শিশুকে হত্যা করে পিটানো হয়, চতুর্দিকে সবাই দল বেঁধে দেখে, উপভোগ করে। এই তো সমাজ আপনি দিচ্ছেন। মূল্যবোধ কোথায় সমাজে? কোথায় নিয়ে যাচ্ছেন আপনি সমাজকে? আজকে উন্নতি 40,000 বা পাকিস্তান আমলে ছিল হচ্ছে 22টি কোটিপতি, আজকে হচ্ছে 40,000। এই তো সমাজ, এটাই তো অর্থনীতি আপনি দিচ্ছেন। কাকে উন্নতি করছেন? কার উন্নতি করেছেন? আমি সেই উন্নতিকে এবং সেই রাজনীতিবিদকে ঘৃণা করি। আজকের এই সমাজ, আজকের এই দিনে স্বাধীনতা আমি দাবি করি যে অনতি বিলম্বে জামাত হেফাজতের সাথে সম্পর্ক প্রত্যাখ্যান করে এদেরকে নিষিদ্ধ করা। ধন্যবাদ। গবেষণা সঙ্গীত বিভাগের পরিচালনায় আছেন মুতাজে বিশ্বাস এবং শফি চৌধুরী হারুন।
Thank you.
আপনারা শুনলেন সঙ্গীত বিভাগে শিক্ষার্থীগণের পরিবেশনা। এরপরে আপনারা জানেন যে উদীচী প্রতি বছরই নিয়ম করে শ্রেষ্ঠ কর্মী সম্মাননা জানান। তারই ধারাবাহিকতায় এখনকার পরিবেশনায় শ্রেষ্ঠ কর্মী সম্মাননা এই পর্বটি পরিচালনা করবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাসকে। তো তার আগে একটু বলি যে এই বাচ্চারা অসাধারণ গান পরিবেশন করেছে। আমাদের যতটুকু মন দিয়ে, হৃদয় দিয়ে, কান দিয়ে যতটুকু শুনেছি সত্যি খুব ভালো লেগেছে। আর যে বাজালো দীপ্ত রায়, সে উদীচীরই ছাত্র, এখান থেকেই গড়ে উঠেছে, অসাধারণ বাজায় এখন। সঙ্গে আমাদের মন্দিরায় ছিলেন শহীদ উদ্দিন, এক একক এবং অনন্য শহীদ উদ্দিন। তো এদের সবার উদ্দেশ্যে একটা বড় আমন্ত্রণ জানাচ্ছি উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের অধ্যক্ষ জীবন বিশ্বাসকে। আমি আজকের শুরুতেই, অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে অনুষ্ঠানটি আপনারা দেখেন, আপনাদের সামনে যে অনুষ্ঠানটি আমরা তুলে ধরার চেষ্টা করি, তার পেছনে অজস্র কর্মীর অনেক প্রচেষ্টা থাকে অবশ্যই। তো সবার কাছেই আমাদের কৃতজ্ঞতা। পেছন থেকে প্রতি বছর আমরা চেষ্টা করি এই কৃতজ্ঞতার বিষয়টি সামনে নিয়ে আসতে। আজকে আমরা যাকে এই মঞ্চে ডাকবো, অনেকের কাছে খুব পরিচিত, অত্যন্ত সজ্জন ব্যক্তি। বাংলা ভাষায় যাকে বলে সাত চড়ে রাগ করে না, সেরকম একটি ব্যক্তি, খুব শুধু কাজ করে। আমি মঞ্চে ডাকছি আমাদের সবার প্রিয় মোহিত আচার্যকে। মোহিত আচার্য মোহিত আচার্য এই উদীচীর পেছনে প্রচণ্ডভাবে খাটেন। আপনারা গত বছরের কথা যদি মনে রাখেন, অনেকেরই মনে থাকার কথা। আরও একজন কর্মী আমাদের সঙ্গে আছেন, সজ্জিতা পাল। আজকে গত বছর আমরা তাকে আমাদের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা, আমাদের সম্মান জানিয়েছি। মোহিত আচার্য আমাদের সঙ্গে আছেন প্রায় 3 বছর। এই 3 বছরে মোহিতদা প্রমাণ করেছেন উনি একজন সক্রিয় কর্মী এবং এই কাজ করার পেছনে কারো মুখাপেক্ষী হয়ে উনি থাকেন না, নিজের থেকে বুঝে এই কাজটি করেন। আজকে যে আয়োজন, আপনার পরে আমাদের নৈশভোজের কথাও আমি বলবো, এই সব আয়োজনের পেছনেই মহিতার অলমোস্ট একত্রিত দায়িত্বে উনি করেছেন, সবাইকে নিয়েই করেছেন, কিন্তু লিডিং রোলটা উনি নিয়েছেন। একটু বলে রাখি, মহিতার ছেলে এবং আমাদের বৌদি অবশ্যই দুজনের ছেলে এখানে গান করলো একটু আগে। প্রমিত মোহন আচার্য, ওই ছোট যে ছেলেটি তোমার মোহনরূপে শুনেছেন, সেই প্রমিত মোহন আচার্যের গর্বিত পিতা আমাদের এই মোহিত আচার্য। তার ব্যক্তিগত জীবনে উনি সেই প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন উনি পড়ালেখা করেছেন। উনি যখন ওখানে গিয়েছেন তখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, তখনও ছিল। আচ্ছা, উনি একটু বলবেন সেটা। উনি অর্থনীতিতে, ইংলিশে আমরা যদি বলি ইকোনমিক্সে, উনি পিএইচডি করে এসছেন। আমরা একটা হাততালি দেব। আমি দীর্ঘদিন আমি জানতেই পারিনি যে মোহিত আচার্যের নামের প্রথমেই থাকার কথা ডক্টর মোহিত আচার্য, কখনো মুখে বলেননি। এ হচ্ছে মোহিত আচার্য। আমি বলি ডক্টর মোহিত আচার্য আমার বলা উচিত। আমাদের উদীচীর সবার পক্ষ থেকে আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন। যে কাজগুলো আপনি আমাদের সঙ্গে করছেন, এই বাচ্চাদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করছেন, এর প্রতিদান দেওয়া সম্ভব নয়, আর প্রতিদান আপনি কখনো চাননি, কিন্তু আমাদের পক্ষ থেকে ভালোবাসা। মঞ্চে আসবেন উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সভাপতি ডক্টর মমতা আবদুল্লাহ,
আমাদের সবার পক্ষ থেকে তাকে অভিবাদন জানাতে একটি ক্রেস্ট দিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। ক্রেস্ট দিচ্ছেন ডক্টর মোহিত আচার্যকে ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। যাই অত্যন্ত আমি বলবো মহিতা ডক্টর মোহিত আচার্য একেবারেই প্রচার বিমুখ মানুষ। গতকালকে রাত সেই 11:45 আমাকে ফোন করেছিলেন সব ঠিকঠাক আছে কিনা, হচ্ছে মোহিত আচার্য। যেটি আবার বলি যে উদীচীর পেছনে যে শক্তি কাজ করে, আমরা যদি বলি শিক্ষার কথা বলি, সেখানেও আমি গর্ব করে বলতে পারি যে অত্যন্ত সুশিক্ষিত একটি বিশাল বাহিনী রয়েছে। তার একজন আমি শিক্ষিত দাবি করি নিজেকে। আর এর বাইরে অনেকেই যদি বলেন, তার চেয়ে বড় কথা হচ্ছে অত্যন্ত প্রগতিশীল কর্মী বাহিনী। তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, আমাদের হাজার বছরের সংস্কৃতিতে বিশ্বাসী প্রগতিশীল কতগুলো কর্মী, তার একজন অবশ্যই একজন বিশেষ কর্মী মোহিত আচার্য। এবারে দুটি কথা বলবেন আমাদের সভাপতি শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। আমি কিছু বলার নাই, যে সবচেয়ে বড় গুণ হলো ভালো মানুষ। এবারে দুটি কথা শুনেই আমাদের মোহিতের কাছ থেকে, নাকি বলুন? ধন্যবাদ সবাইকে। প্রথমে জানাচ্ছি সবাইকে 16 ডিসেম্বরের শুভেচ্ছা, অভিনন্দন। আসলে ঠিক আমি হারিয়ে ফেলেছি, স্পিচলেস। তারা এত সুন্দর সুন্দর কথা বলেছে আমার সম্পর্কে। আমি জানি না এটার কতটা যোগ্যতা আমি রাখি, তবে এটুকুই বলতে পারি, উদীচীকে প্রাণ থেকে ভালোবাসি এবং যে মানুষগুলি উদীচীকে ঘিরে আছে প্রতিটা মানুষ অসাধারণ। এবং আমি সত্যি খুব আনন্দ বোধ করি, আমি খুব গর্ববোধ করি উদীচীর সাথে কাজ করে, এবং আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আগামী ভবিষ্যতে। আজকে যে জিনিসটা হলো, আমার আসলে আর স্টেপ ব্যাক করার কোনো রাস্তা নেই। তো সবসময় সামনে আমাকে যেতে হবে, এবং আমাকে উদীচীর প্রতি অনেক বেশি দায়িত্ব আরো এইটা বাড়িয়ে দিয়েছে। আমি সবার কাছে আসলে চাচ্ছি, আপনাদের ভালোবাসা চাচ্ছি, এবং আমি আরো বেশি কাজ করবো উদীচীর জন্য। বিশেষ করে দাদার সম্পর্কে আসলে আমি আর কিছু বলতে চাই না, কারণ বলার মতো যোগ্যতা আমার নেই। তো আপনারা সবাই জানেন দাদার ব্যাপারে, সবাই আপনার সহযোগিতা করবেন, উদীচী আরো অনেক বেশি বেশি এগিয়ে যাবে। থ্যাংক ইউ। এবারে আমাদের গত বছরে আমাদের আরেক কর্মী, বিশেষ কর্মী, দুটি কথা বলুক। উনি এসছেন মঞ্চে, সজ্জিতা পাল। ধন্যবাদ উদীচী, ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় সভাপতি এবং সম্পাদক। তো আমি মোহিতদার সম্বন্ধে দুটো কথাই বলবো শুধু। কি যখনই যে কাজে বলি মোহিতদা এই কাজটা এরকম বলি, দিদি কোনো সমস্যা নেই, আমি আছি। ওই একটা মানুষ যখনই ফোন করি, যে অবস্থায় ফোন করি, কাজে হোক রাতে হোক, দিদি আমাকে বলে দেন কি করতে হবে, আমি সব বলে দেবো। এই হলো আমাদের মোহিতদা। এরকম মানুষ আশা করা যায় না, আমরা পেয়েছি, আমরা ধন্য। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মোহিত, আপনাকে অবশ্যই এরপরে ধীরে ধীরে আরো দায়িত্ব আরো বেশি নিতে হবে। আপনার দায়িত্ব আসছে ভবিষ্যতে আরো বেশি। আমাদেরকে এখন আমাদের প্রস্থানের পালা। আসলে দীর্ঘ বছর তো উদীচীর পেছনে আছি। আব্দুল্লাহ ভাই সারা জীবনেই কাজ করে গেছেন, কাজ করছেন। এখন আমাদের পরে যারা আছেন, মোহিতদা আমার ছোট, দায়িত্ব ধীরে ধীরে নিতে হবে। সজ্জিতা পাল দায়িত্ব নিয়ে উদীচীকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী অনুষ্ঠানে আমরা যাচ্ছি।